একদম A to Z কথা হবে, এর মধ্যে যে প্রবলেম সেগুলোকে সবাই নোট করবেন, ঠিক আছে? আপিস বলতে পারবা এসিও কি? বলো, যেটুকু বুঝো তুমি বলো, নিজের থেকে বলো। আব্দুল্লাহ, হোয়াট ইজ এসিও? এসিওর ফুল মিনিং কি আপনি বলেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এটা বুঝলাম, এটা হচ্ছে ফুল মিনিং। এসিওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বুঝলাম। কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? তুইন ভাই, তুইন ভাই শুনতে পাচ্ছেন? তুইন ভাই, আচ্ছা অনলাইনে যারা আছেন আমাকে শুনতে পাচ্ছেন কি? কেউ কি শুনতে পাচ্ছে না নাকি? তাহলে আপনারা পারলেন না, এটা কি এসিও কি এটাই আমরা জানি না, এই কোর্স শেষ করে ফেললাম, এসিও ক্লাস শেষ করলাম। বিশাল, এসিও কি? এসে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক আনানোর হ্যাঁ, এরকম ভাবে বুঝলেই হলো, যেটুকু আমরা বুঝতে পারছি এইভাবে বললেই হবে। মানে আমাদের যে একদম বইয়ের ভাষায় ওইভাবে বলতে হবে বুঝছে এরকম না, আমি বিষয়টাকে বুঝতে পারতেছি কি। এক কথায় সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটকে নিয়ে আসার জন্য যে পরিবর্তন করতে হবে আমার ওয়েবসাইটের, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে দুইটা স্টেপে করতে হবে। কি কি? হ্যাঁ, অন পেজ আর অফ পেজ। অন পেজ কি আর অফ পেজ কি? আমি তো বলেছিলাম না অন পেজ কি এবং অফ পেজ কি। বলেন দেখি, আপনারাই বলেন। অন পেজ কি? অন পেজ এসে কি? ড্যাশবোর্ডের ভিতর থেকে যে পরিবর্তন করা হবে সার্চ ইঞ্জিনে আসার জন্য, এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এখন অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে বাইরে থেকে যে মার্কেটিংগুলো করা হবে, এগুলো হলো অফ পেজ। একদম ইজি। অন পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের কিছু এলিমেন্টস আছে, এলিমেন্টস অফ অন পেজ অপটিমাইজেশন, যেগুলোর মাধ্যমে আমরা অন পেজের কাজগুলো করে থাকি। তো এখানে যে কাজগুলোর কথা বলা হয়েছে অলরেডি আমরা সবাই করছি। ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করছি না, এখানে বলছে টাইটেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও ফ্যাক্টর। অন পেজ এসইও করার জন্য টাইটেল লাগবে। এখন ওয়েবসাইটের টাইটেল হতে পারে, পোস্টের টাইটেল হতে পারে। সার্চ যখন আমরা করি, এসইও লিখে সার্চ করলাম, এরা তো কথাও শুনে না, আবার মেসেজও দেখে না দেখি। ওস্তাদ ফোনটা দিন তো আমার। তো
তাহলে তো রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে, কারণ রেকর্ডিংয়ের তাহলে অন পেজ অপটিমাইজেশনের জন্য আমাদের যেসব এলিমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে টাইটেল সম্পর্কে জানতে হবে। যেমন আমরা একটা সার্চ রেজাল্টে কি কি পেয়ে থাকি, আমি এসইও লিখে সার্চ করেছি, এই সার্চ রেজাল্ট যেটা আসছে এইটার এই সেকশনের ভেতরে কি কি আছে প্রথম দিন বুঝাইছিলাম। এটা কি, এটা টাইটেল। তাহলে সার্চ ইঞ্জিনে আসার জন্য টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট, সেই কথাটাই মিন করেছে এখানে। তাহলে এটা কোনো না একটা ওয়েবসাইটের টাইটেল, সেই টাইটেলটা আমাদের দিতে হবে অন পেজ অপটিমাইজেশন ফ্যাক্টরের ভিতরে, সেই কথাটাই উল্লেখ করা হয়েছে এখানে। কিওয়ার্ড তো অবশ্যই লিখতে হবে। আমি যে এসইও লিখে সার্চ করলাম, এই পেজটা কেন আসলো, আসার মূল কারণ হচ্ছে এইটার ভেতরে একটা এসইও নামক কিওয়ার্ড দেওয়া আছে, একটা না আরও কিছু দেওয়া আছে, রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করা আছে, যার কারণে এটা কিন্তু চলে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এসইও কথাটা, এই যে এসইও কথাটা এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমিও এসইও লিখছি, টাইটেলের ভিতরেও এসইও আছে। আমরা যখন পোস্ট করেছিলাম তখন কিন্তু ইউএসটিএসইও আমাদের বলছিল যে টাইটেলে কিন্তু কেফ্রেজটা থাকতে হবে, তাই না? এইটাই সেই কেফ্রেজটা যেটা আমাদেরকে এখানে উল্লেখ করে বলছে। ঠিক আছে, এরপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন কি তুহিন ভাই বলেন? আলামিন ভাই বলেন, মেটা ডিসক্রিপশন কি? তুহিন ভাই তো নাই। মেটা ডিসক্রিপশন কি? এটা কি কাজ করে, এটার প্রভাব কি? মেটা ডিসক্রিপশন দিলে আমার লাভটা কি বলেন? হ্যাঁ, গুগলের ব্রাউজার এসে বুঝতে পারবে যে আমার পোস্টটা কি রিলেটেড, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এরপরে আছে হচ্ছে হেডিং। হেডিং হচ্ছে বিভিন্ন বিষয়কে হাইলাইট করা। হ্যাঁ, একটা পোস্টের ভিতরে টাইটেল একটাই থাকবে কিন্তু অনেকগুলো হেডিং থাকতে পারে। হ্যাঁ, সাব হেডিং থাকতে পারে, সাব টাইটেল থাকতে পারে, কিন্তু টাইটেল কখনো দুইটা হবে না। হেডিং অনেকগুলো থাকতে পারে, সাব হেডিং অনেকগুলো থাকতে পারে, টাইটেল একটাই থাকবে, হেডিং থাকবে অনেকগুলো। এটা হচ্ছে হেডিং। তো যখন পোস্ট করেছি এই বিষয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই এসইওর ক্লাস আর কোনো ফিডব্যাক নিব না, সেটা নাইট টিমে হোক আর ক্লাসেই হোক। আজকে কিন্তু প্রিভিউ শেষ, প্রবলেম কিন্তু এখানেই সলভ করে নিতে হবে। এরপরে যে বিষয়টা আছে হচ্ছে ইমেজ। ইমেজ আপলোডের ক্ষেত্রে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হয় আব্দুল্লাহ? যখন আমরা ওয়েবসাইটে ইমেজ আপলোড করি এসইওর জন্য আর কি কি মাথায় রাখতে হয় একটা ইমেজ আপলোড করলে? আবিজ বলো। ইমেজ যখন আমরা ওয়েবসাইটে আপলোড করি, তুমি তো পোস্ট করছো, ইমেজ আপলোড করার সময় কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে, যে ইমেজটা যে আপলোড করলাম এসইও করতে হলে কি বিষয় মাথায় রাখতে হবে? ইমেজের টাইটেল লাগবে, ট্যাগ লাগবে, অল্টার ট্যাগ লাগবে, তাই না? অল্টার ট্যাগ দিই না, এই ইমেজটা কি সেটা তো গুগলকে বোঝাতে হবে, তাই না? বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইটে একটা জায়গা আছে না, যখন আমরা পোস্টে যাই, এটা একটা পোস্ট, এটা এডিট করি। এগুলো বিষয় যদি মাথায় থেকে হারা যায় হবে। এসইওতে ক্লিক করলাম, এই যে ইমেজের উপর
এই যে অল্টার টেক্সট, ব্লগের ভিতরে অল্টার টেক্সটটা হচ্ছে মিন করে এই পিকচারটা যে কি গুগলকে বুঝাই দিবে, ঠিক আছে। এই যে এখানে ছোট করে বলাও হয়েছে ডিসক্রাইব দ্য পারপাস অফ দ্য ইমেজ, ঠিক আছে। তাহলে ইমেজ আপলোড করার ক্ষেত্রে অন পেজ অপটিমাইজেশনের যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কি নাম, অল্টার টেক্সট। এটা মাথায় রাখতে হবে ইমেজটা যেন কপিরাইট না হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং কি, আমরা যখন এই পোস্টটা করছি একটা বাটন দিছি না, এই যে একটা বাটন দিছি, বাটনের ভিতরে একটা লিঙ্ক আছে না, এটা তো লিঙ্কিং। এই লিঙ্ক না দিলে কি আমাদের এসইও ফুলফিল হতো? এই যে এটা নীল হতো না, এই তো। নিজের ওয়েবসাইটের একটা লিংক লেখা, আউটসাইডের ওয়েবসাইট, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক লাগবে, এগুলো হচ্ছে লিঙ্ক। এরপরে হচ্ছে ওয়ার্ড ইন লিঙ্ক, মানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, যেটা মানে কিছু লেখাকে আমরা, হ্যাঁ, এই লেখাটুকুকে আমি চাচ্ছি যে যদি কেউ ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করলে যে লিঙ্কটা এখানে দিয়ে দিব সেই লিঙ্কটা এখানে চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ড লিঙ্ক। রোবট টেক্সট, এই রোবট টেক্সটটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করছিলাম, মনে আছে? হ্যাঁ, সাইট ম্যাপ ক্রিয়েট করার সময় আমাদের যে একটা লিঙ্ক দিয়েছিল জেনারেটর, যেখান থেকে আমরা হচ্ছে জেনারেট করছিলাম লিঙ্কটা, সেইটাই যদি কোনো ভুল থাকে, এই রোবট টেক্সটটাই হচ্ছে ওইটা, যদি কোনো ভুল থাকে এই রোড দেখাবে আমাদের ওয়েবমাস্টার টুলসে, ঠিক আছে। রোবট টেক্সটটা হচ্ছে সাইট ম্যাপের যে ইউআরএল, সেই ইউআরএলটা হচ্ছে রোবট টেক্সট, ঠিক আছে। এরপরে আছে ডোমেন রেজিস্ট্রেশন। ডোমেন রেজিস্ট্রেশনটা হচ্ছে এই যে আমাদের উপরে একটা ইউআরএলটা আছে enjoylivesport.com, এটা তো আমাদের একটা কিনে নিতে হয়েছে, তাই না? এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যে বিষয়ের উপরে পোস্ট করব, যে বিষয়ের উপরে আমি পোস্ট করব এবং আমার টার্গেট সেটা সাথে ম্যাচিং রেখে আমাকে একটা ডোমেন রেজিস্টার করতে হবে। দেখা যাচ্ছে আমি enjoylivesport.com নিয়েছি, কিন্তু এখানে অ্যাফিলিয়েটের বিভিন্ন প্রোডাক্ট আপলোড করা শুরু করছি, তাহলে কিন্তু নামের সাথে কাজের কোনো মিল হলো না। যেহেতু enjoylivesport.com, এখানে আমাদের এটাকে ম্যাচিং রাখতে হবে যে খেলাধুলা সম্পর্কিত পোস্ট এখানে রেগুলার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের রিলেটেড ডোমেন রেজিস্টার করতে হবে। ডোমেন রেজিস্টার ব্যাপারে হচ্ছে ক্লাস, তো ওটা তো দেখেছেনই সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিভার্স অফ ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন। আরও কিছু টুলস আছে, যেমন ওয়েবমাস্টার টুলসে আমরা দেখেছি কিভাবে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করাতে পারি, তাই না? সাবমিট করছি না আমরা, blogger.com-কেও তো সাবমিট করাইছি ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে। এরপরে গুগল অ্যানালাইটিক্স সেট করছি না, কতজন আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, কে কি অবস্থা। প্লাগ ইন দেখেছি, প্লাগ ইনটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভেতরের ইন্টারনাল একটা কাজ। হ্যাঁ, যেমন ইউএসটিসিও প্লাগ ইনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এরকম যেমন যদি বলি ব্রাউজারের এক্সটেনশন আছে না, এই যে ইনস্টাগ্রাম ব্যবহার করা যায় না, ইনস্টাগ্রামের জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করছি না। এরপরে অ্যালেক্সার জন্য আমরা কিন্তু alexa.com-এ যাচ্ছি না, আমরা যেটা করছি অ্যালেক্সার একটা এক্সটেনশন এখানে ব্যবহার করে নিচ্ছি, খুব সহজে দেখাচ্ছে। এরকম একটা টুলস, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে আপলোড করা, সেটা হচ্ছে প্লাগ ইন, ঠিক আছে। এই প্লাগ ইনের মাধ্যমে আমরা ইউএসটিসিও প্লাগ ইনের মাধ্যমে অন পেজ অপটিমাইজেশনটা করতে পারি, সেটাই বলা হয়েছে প্লাগ ইন। আরও কিছু বিষয় আছে এখানে, হচ্ছে এসইও কি, সেটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আব্দুল্লাহ, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে রে? সার্চ ইঞ্জিনের নাম কি আব্দুল্লাহ? হাফিজ বলো, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
এটা একটা তথ্য ভান্ডার। হ্যাঁ, এটা একটা তথ্য ভান্ডার যেখান থেকে আমরা যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে কিওয়ার্ড লিখে সার্চ করলে ওখান থেকে আমরা তথ্য নিতে পারছি। তো ওয়ার্ল্ডের সবচাইতে শক্তিশালী সার্চ ইঞ্জিন হচ্ছে google.com। আমরা এটার উপরে নির্ভরশীল, শুধু আমরাই না, গোটা বিশ্বই নির্ভরশীল গুগলের উপর। এরপর আরও কিছু আছে, ইয়াহু, বিং, আস্ক, এগুলো আছে। এগুলো নিয়ে তো অনেক কথা বলেছি। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তাহলে, আর এসইওর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের সাথে কি কানেকশন থাকবে? এসইও যখন আমরা করব তখন সার্চ ইঞ্জিনের সাথে কিভাবে কানেকশনটা হবে? হ্যাঁ, ওই তথ্যের সাথে আউটপুট দিবে, রাইট? ফার্স্ট র্যাঙ্কে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, যে র্যাঙ্কটা দিবে ওটা হচ্ছে পেজ র্যাঙ্ক। আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা হচ্ছে, মানে তথ্যগুলো কোথায় পায়। এই যে ভিজিটর আসতেছে, আমরা ডিরেক্টলি কি করি, আমাদের ব্রাউজার থেকে নিউ ট্যাবে চলে যায়। এটা কি? গুগল ক্রোম। তার মানে হচ্ছে আমি যাই সার্চ করবো সেটা ক্রোমে হবে, তাই না? নর্মালি আমাদের তথ্য প্রয়োজন হয়েছিল এসইও সম্পর্কে, আমি এখানে সার্চ করছি। এই যে এসইও সম্পর্কিত তথ্য গুগল পাইলো কোথায়? গুগলের তো ব্যক্তিগত তথ্য না, গুগল এগুলো নিজে লিখছে এগুলো। এটা কারো একটা ওয়েবসাইটের তথ্য, সে গুগল আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, তাই না? কিন্তু গুগল এটা পাইলো কিভাবে? হ্যাঁ, এই ওয়েবসাইটের অনার তাহলে গুগলের কাছে তার ওয়েবসাইটে সাবমিট করে রাখছে। আর গুগলের কি আছে, নিজস্ব ক্রাউলার আছে, কিছু স্পাইডার আছে, যেগুলো আমাদের ওয়েবসাইটে পাঠায়, সেগুলো তথ্যগুলো তার তথ্য ভান্ডারে রেখে দেয়। ঠিক আছে, সেই স্লাইড এটা। সার্চ ইঞ্জিন বিভিন্ন সক্রিয় ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইন থেকে ডাটাবেস সংগ্রহ করে থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা না বললেও হবে, এগুলো সার্চ ইঞ্জিন সম্পর্কে বলা হয়েছিল। বাংলাদেশি সার্চ ইঞ্জিন এগুলো কাজই করে না। সার্চ ইঞ্জিন, বাংলাদেশের সার্চ ইঞ্জিন কিন্তু কাজ করে না। কি একটা অবাক ব্যাপার, কি ডেভেলপার দিয়েই না করাইছে। এখানে বলা হয়েছে এসইওর প্রকারভেদ। এসইও দুই রকম ভাবে করা যায়। কি কি? একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। অর্গানিকটাই হচ্ছে হোয়াইট হ্যাট, আর যেটা অবৈধ পন্থা সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। ঠিক আছে, তো আমরা যেটা শিখেছি এটা কি, হোয়াইট হ্যাট না ব্ল্যাক হ্যাট? হোয়াইট হ্যাট। ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করবে চ্যাট বক্সে এসইওর কাজের সময়, জিজ্ঞেস করবে যে তুমি কি হোয়াইট হ্যাট করবা নাকি ব্ল্যাক হ্যাট করবা, এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, অন পেজ অপটিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে এই স্লাইডটাতে মোটামুটিভাবে পুরোপুরি বোঝানো হয়েছে, যে কোথা থেকে শুরু করে অন পেজ অপটিমাইজেশনের কি কি মূলত করতে হবে। সার্চ ইঞ্জিনগুলোতে মিন করেছে, আমাদের তো সার্চ ইঞ্জিন একটা না, তাই না? শুধুমাত্র গুগলই সার্চ ইঞ্জিন না, আরও সার্চ ইঞ্জিন আছে। অনেক ইউজারকারী আছে যারা এখনো পর্যন্ত ইয়াহু, আস্ক.কম, বিং.কম এগুলো ব্যবহার করছে। তবে আমরা যেটাতে শিখেছি সেটা হচ্ছে শুধুমাত্র গুগলের জন্য। এই এসইওটা কিন্তু শুধুমাত্র গুগলের জন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করাতে হবে। সেটা কিসের মাধ্যমে করাতে হবে? ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে। এরপরে ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে ভেরিফাই করলাম। তারপরে হচ্ছে আমাদের সাইট ম্যাপ তৈরি করতে হবে। কেন সাইট ম্যাপ কেন তৈরি করবো আলামিন ভাই? হ্যাঁ, সাইট ম্যাপের মাধ্যমে গুগলের ক্রাউলার বুঝতে পারবে যে আমার ওয়েবসাইটে কোথায় কোন তথ্য আছে। ঠিক আছে, আর অ্যানালাইটিক কেন সেট করব আব্দুল্লাহ? অ্যানালাইটিক টুলের মাধ্যমে কি হবে?
এই যে অ্যানালাইটিক টুলস সেট করছি আমরা, কেন? এটা দিয়ে আমরা কি করতে পারবো? অ্যানালাইটিক টুলস, গুগল অ্যানালাইটিক, ভুলে গেছে আব্দুল্লাহ? মাথায় নেই? হ্যাঁ, এটা দেখতে পারবো রাইট নাও আমার ওয়েবসাইটে কতজন পার্সন ভিজিট করছে, ইতিপূর্বে কতজন ভিজিট করেছিল, কয়টা সেশন ক্রিয়েট হয়েছে, কত মিনিট ছিল, কোন দেশ থেকে আসছে, তার বয়স কত, সব কিছু দেখা যাবে, লোকেশন দেখা যাবে, সব কিছু A to Z দেখা যাবে অ্যানালাইটিক টুলসের মাধ্যমে। এরপর আমাদের যেটা করতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এই 5টা কাজ যদি অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, খালি এই 5টা কাজ মাথায় থাকলে অন পেজ অপটিমাইজেশনে ধরে রাখার মতো আর কিচ্ছু নেই, ঠিক আছে? এরপরে দেখি কি আছে, ওয়েবসাইট রেডি করতে হবে। ওয়েবসাইট তো রেডি করতে হবে। ওয়েবসাইট রেডি থাকার মূল শর্ত কি? কিভাবে বুঝবো এই ওয়েবসাইটটাতে এখন এসইও করা যাবে? তুহিন ভাই শুনতে পাচ্ছেন এখন? তুহিন ভাই, গেছে। ওয়েবসাইটে মিনিমাম 5টা পোস্ট থাকতে হবে, তাহলে আমরা এটাতে অন পেজ এবং অফ পেজ দুইটারই কাজ শুরু করতে পারবো, ঠিক আছে? এখানে কয়জন আছি আমরা? 4 জন। 2টা করে বললে হবে 8টা, 3টা করে, যে কোনো 3টা। আব্দুল্লাহ, এখান থেকে এসইওতে প্রায় শোনা যায় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ বলেছিলাম একটা ক্লাসে, কোন 3টা পারবে বল? যে কোনো 3টা। ইউআরএল বা লিঙ্ক কি, ভিজিটর কি, কিওয়ার্ড কি, মেটা ট্যাগ কি, ব্যাকলিঙ্ক কি, যে কোনো 3টা তোর ইচ্ছা মতো। আচ্ছা, আচ্ছা, আরেকটা, যে কোনো একটা। ভিজিটর, আমার সাইটে যারা ভিজিট করবে তারাই হচ্ছে আমাদের ভিজিটর। এই 3টা বাদ দিয়ে হাফিজ বলো যে কোনো 3টা। ও যে 3টা বললো, ভিজিটর, কিওয়ার্ড, ব্যাকলিঙ্ক, এই 3টা বাদ দিয়ে বলো। ভিজিটর, কিওয়ার্ড আর হচ্ছে ব্যাকলিঙ্ক বাদ দিয়ে যে কোনো ইউআরএল বলো। না, সার্চ করবো ওটা তো কিওয়ার্ড। ওয়েবসাইটে ইন করার জন্য সার্চ বারে যা লিখি সেটা হচ্ছে ইউআরএল। ওকে, যে কোনো 3টা বলো, সমস্যা নেই তো, তোমার এখান থেকে যেটা সহজ মনে হয় তুমি বলো। ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভেতর থেকে যে কাজগুলো করবো এগুলো হচ্ছে অন পেজ। তাহলে অফ পেজ আর ব্যাকলিঙ্ক কাছাকাছি, বিষয়গুলো এক। শেষ 3টা না? আলামিন ভাই 3টা বলে, যে কোনো 3টা, এই দুজনের ওই 6টা বাদ দিয়ে। মেটা ট্যাগ বলেনি। যেটা করে সেটা হচ্ছে যে অফ পেজ, হ্যাঁ, আর বৈধ পন্থা সেটা যে রিসিভ করবে সেটা ওয়াইটা। আচ্ছা, আর অবৈধ পন্থা বা চুরি করে তারা যেটা ব্ল্যাক। আচ্ছা বিশাল, তাহলে মেটা ট্যাগ বলে দাও। মেটাটা হচ্ছে যে কোডের মাধ্যমে আমার ওয়েবসাইটে সামারিটা সাবমিট করে রাখবে, যেটা ব্রাউজার এসে বুঝতে পারবে যে ওয়েবসাইটটা এই বিষয়ের উপর ডেভেলপ আর এই হ্যাঁ। ওয়েবসাইটে আছে। হ্যাঁ, ইউআরএল হচ্ছে আমরা যেটাতে সার্চ করবো ওয়েবসাইটে, সেটা হচ্ছে ইউআরএল বলে। ঠিক আছে। পেজ র্যাঙ্ক কি? আলামিন ভাই বলেন। আজকে আপনাদের খালি প্রশ্নই করব, প্রত্যেকটা স্লাইডের প্রশ্ন করব। আচ্ছা, গুগলের কাছে আমাদের ওয়েবসাইটে সাবমিট করার পরে বা আমাদের ওয়েবসাইটে কি কি তথ্য আছে সেটা বিশ্বাসযোগ্যতা বা তথ্যের মান বিবেচনা করে যে গুগল যে পেজটাকে
হুম সেটাই তো। হ্যাঁ, গুগলের একটা মার্জিন আছে, একটা র্যাঙ্ক আছে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? পেজ র্যাঙ্কের মার্জিন কত? 10 না? 1 থেকে 10 পর্যন্ত। যে মার্জিনটা আমাদেরকে দিবে এই নাম্বারটাই হচ্ছে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, যেটা চেক করার জন্য যে prchecker.info থেকে আমরা এটা করতে পারি। অ্যালেক্সা কি আব্দুল্লাহ? অ্যালেক্সা কি করতে পারি এটা মূলত? যে আমাদের যে কোনো ওয়েবসাইটে যে বিশ্বের মধ্যে বা কোনো দেশের কত নাম্বার ওয়েবসাইট তো এটার আরো কিছু কাজ আছে, তাই না? Alexa.com এর আরো কি কি কাজ আছে? Alexa.com এর বলছি আমি, কিন্তু এক্সটেনশনের বলি না। Alexa.com যেটা এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কত নাম্বার ওয়ার্ল্ড ওয়াইড বা দেশের জন্য, কান্ট্রির জন্য। Alexa.com এ যদি আমরা ঢুকি তাহলে ওয়েবসাইটের সাথে কোন ওয়েবসাইট রিলেটেড, তারপরে আরো অনেক তথ্য এখানে দেয়, তাই না? ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করা যায়, ব্যাকলিংকের সংখ্যা কত, এগুলো গোনা যায়, আরো অনেক কিছু আছে, তাই না? এরপরে কোন কান্ট্রি থেকে এটার ভিজিটর আসে সেটাও দেখা যায়। এরপরে কি আছে? কিওয়ার্ড তো বললামই, কিওয়ার্ড তো শেষ। কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য কি? তারপর আরো আছে, বলো দেখি কত দূর বলা যায়, বলো। হ্যাঁ, কম্পিটিশনে কারা থাকছে, আমার ওয়েবসাইটের জন্য ভালো কিছু কিওয়ার্ড খুঁজে বের করা, এগুলো হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে। হ্যাঁ, পরের স্লাইডটাতে এটাই বলা হয়েছে। আলামিন ভাই, আপনি বলেন, এই যে লিঙ্কটা আমি মার্ক করছি, এই লিঙ্কের মাধ্যমে আমি কি করতে পারবো দেখে বলেন। ঠিক আছে, লিঙ্ক দেখে কিছু বুঝতে পারতেছেন এটা কোথায় যাবে বলেন। হাফিজ বলো, এই লিঙ্ক কোথায় যাবে? আমি যদি গুগলে এখন যদি এটা আমি আমার ব্রাউজারে এন্টার করি, এই লিঙ্কটা কোথায় যাবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আব্দুল্লাহ, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার কোথায় কোথায় আছে? হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডে। এটা বলতে এত সময় লাগলে হবে? গুগল ট্রেন্ড কি? গুগল ট্রেন্ড বলো। ট্রেন্ডিং সার্চগুলো, হ্যাঁ, কোন কোন সার্চ লাস্ট 30 দিন বা 1 সপ্তাহ লাস্ট ডেতে কোন সার্চগুলো টপে ছিল, সবচেয়ে বেশিরভাগ সার্চ মানুষ কি দিয়ে করছে, ওই সার্চগুলো থেকে, ওই কিওয়ার্ডগুলো থেকে। একটা কিওয়ার্ডের ভ্যালু জানতে হলে গুগল ট্রেন্ড এর মাধ্যমে আমরা জানতে পারি, সেটা টার্গেটেড লোকেশন অনুযায়ী ও জানতে পারবো। আর কি কি এসেছিল? এটা হচ্ছে গুগল হট সার্চ ছিল না, আমি দেখাইছিলাম যে রাইট নাও কি লিখে সার্চ করতেছে মানুষ গুগলে এখন, এটা দেখেছি। হ্যাঁ, লাইভ। এটা হচ্ছে গুগল ট্রেন্ডস। বলো, তাহলে গুগল ট্রেন্ডের কথা মনে হচ্ছে একটা ভালো প্ল্যানিং আছে। ইন ফিউচার আমরা এটা দেখব, সেটা হচ্ছে শুধুমাত্র গুগল ট্রেন্ড নিয়ে কাজ করে আর কোনো বিষয় নিয়ে কাজ করতে হবে না। এত মজার একটা ব্যাপার গুগল ট্রেন্ডিং, এমন একটা জিনিস, যদি কারো মাথায় গুগল ট্রেন্ড একবার ঢুকে যায় তাহলে আর কোনো কাজ করতে হবে না, ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সেক্টর নিয়ে ভাবতে হবে না। এই গুগল ট্রেন্ডিং নিয়ে কাজ করলে সারা জীবন চলে যাবে। এরকম পলিসিও আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করলে আমরা কাজ করতে পারি। অবভিয়াসলি এগুলো আসতেছে, কিন্তু আপনারা সেই লেভেলের আগে প্রস্তুত হতে হবে নিজেকে। এগুলো সম্পর্কে তো আমরা জানি, তাই না? যেহেতু পোস্ট করছি, কিভাবে লিখবেন এসইও উপযোগী কন্টেন্ট, এটা দরকার না, দেখলে হয়ে যাবে। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার এর মাধ্যমে আমরা কি করতে পারি? হাফিজ বলো, এটার মাধ্যমে কি করতে পারি? কিওয়ার্ড এভরিওয়্যার, এই যে এক্সটেনশন আমরা অ্যাড করেছিলাম কম্পিউটারে, এটার মাধ্যমে কি করা যায়? এটা আমাদের কি কাজে আসে? তারপরে
এটা কিওয়ার্ড রিসার্চের জন্য না, ভলিউম চেক না। কিওয়ার্ড এভরিওয়্যার এখানে আছে না, আমি সার্চ করেছিলাম কি এসইও লিখে সার্চ করলাম যে এই যে এটা কিওয়ার্ড সাফার, কিওয়ার্ড এভরিওয়্যার কই, এইটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারের হ্যাঁ রিলেটেড কিওয়ার্ড, ট্রেন্ডিং কিওয়ার্ড যেগুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে দেখাবে যে রিলেটেড কিওয়ার্ড। পিপুল অলসো সার্চ ফর, মানে আরও কি কি লিখে সার্চ করে মানুষ, সেই সম্ভাবনাগুলোও এখানে বলে দিচ্ছে। এর সাথে লং টেল কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা শর্ট টেল একটা লং টেল। আছে না সবার কম্পিউটারে কিওয়ার্ড এভরিওয়্যার? আছে ভাই আছে। এতদিনের আছে শরীফুল ভাই? আছে ভাই, সবই আছে। আচ্ছা ঠিক আছে। এইটা কি, এটার মাধ্যমে কি করতে পারি? এই টুলসের মাধ্যমে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা কি কাজ করে? এটা কিওয়ার্ড রিসার্চের টুলস, বেস্ট একটা টুলস, নীল পেটালের কাছাকাছি, এর চাইতে বেশিও তথ্য দেয়, তাই না? এটাতে কয়টা করে মনে আছে, কয়টা করে কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে করা যায়? হ্যাঁ, 3টা। মেটা ট্যাগ, এটা তো বললামই, মেটা ট্যাগ শেষ। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে আমরা কোডিং ব্যবহার করে কিভাবে আমাদের ব্লগের জন্য মেটা ট্যাগটা দিতে পারি, ঠিক আছে? এটা মনে আছে সবার কাছে, কোডিং আছে না মেটা ট্যাগ বসানোর জন্য? হ্যাঁ, এটা কিন্তু না থাকলে হবে না, থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তুহিন ভাই আমরা কি মেটা ট্যাগ ব্লগের ক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের জন্য বসাতে পারবো? হ্যাঁ, ব্লগের জন্য তো একটা মেথড কি যথেষ্ট। যথেষ্ট কিনা আমি বলছি যে বসাতে পারবো কিনা পোস্টে? না, পোস্টে বসাতে পারবো না। জন্য তো বসানো যাবে না, জাস্ট একটা মেথড ইউজ করলে ওটা মানে সফল। হ্যাঁ, কিন্তু যদি আমরা ওয়েবসাইটের জন্য করি আমাদের তুহিন ভাই, আলামিন ভাই বলেন, যদি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পোস্ট করতে চাই তাহলে মেটাটা কি প্রত্যেকটা পোস্টের জন্য আলাদাভাবে দিব নাকি পুরো ওয়েবসাইটের জন্য একবার ব্যবহার করলে হবে? প্রত্যেকটা পোস্টের জন্য। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, ক্লায়েন্ট অনেক সময় বিভ্রান্তি করবে এই বিষয় নিয়ে যদি এসইওর কাজ পায় যে তুমি কি প্রত্যেকটা পোস্টে মেটাটেক ব্যবহার করছো কিনা, এইগুলো বিষয় নিয়ে বিভ্রান্তি করবে। এটা হচ্ছে ওয়েবমাস্টার টুল, এর মাধ্যমে আমরা কি করতে পারি? ওয়েবসাইটকে গুগলের কাছে দেখাই দিতে পারি এটা আমার ওয়েবসাইট। এর আগ পর্যন্ত গুগল চিনবে না আমার ওয়েবসাইটকে। এখানে যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওয়েবমাস্টারের ভেতরে কিছু টুলস আছে, তাই না? ওয়েবমাস্টার টুলসের ভিতরে কিছু ইম্পর্টেন্ট টুলস আছে না? আমরা ওয়েবমাস্টার টুলসের ভিতরে কি কি চেক করতে পারি সেই জিনিসটা এখানে বলছে। সার্চ কিউরিজ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে আসতেছে কি আসতেছে না এটা দেখতে পারবো ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে। লিঙ্কগুলো চেক করতে পারবো, কতগুলো লিঙ্ক আমার ওয়েবসাইটে টোটাল আছে। আপনি ধরেন এই যে আমাদের 10 জনকে আমি এডিটর দিছি, 10 জন প্রত্যেকটা পোস্টে 3টা 4টা করে কে কতগুলো করছে আমি জানি না, লিঙ্ক করেছে, সেগুলো আমরা দেখতে পারবো কোথায়? ওয়েবমাস্টার টুলসের ভিতরে। যদি আমি লিঙ্কে যাই আমার টোটাল ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক আছে সব দেখতে পারবো। ক্রলিং ইরর, ক্রলিং কি? ক্রলিং কি আব্দুল্লাহ? এই যে ক্রলটা, ক্রলিং ইরর বলছে, ক্রলিংটা কি? আলামিন ভাই ক্রলিং কি? হ্যাঁ, হাফিজ ক্রাউলিং কি? হ্যাঁ, এই যে ক্রাউলিং ইররের কথা বলা হয়েছে এখানে।
আমি তো ওয়েবমাস্টার টুলসের ক্লাসের ভিডিও দেখো, তাই আমি এখানে বলছি ক্রলিং কি। ক্রলিং কি এগুলা মাথায় রাখতে হবে, সব তো খায় ফেলছো সবাই। গুগল স্পাইডার এসে স্ক্রল করবে, আমার ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখবে, ওটা হচ্ছে ক্রলিং। হ্যাঁ, গুগলের যে স্পাইডারটা পাঠাবে না আমাদের ওয়েবসাইটে, সে যখন এসে ঘুরে ঘুরে দেখবে, এই যে ঘুরলো সেটাকে বলা হচ্ছে ক্রলিং। এখন ক্রলিং এ কোনো ইরর আছে কিনা, মানে গুগলের স্পাইডার এসে সুষ্ঠুভাবে আমার ওয়েবসাইটটা দেখতে পারছে নাকি পারছে না, এইটা আমরা ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে দেখতে পারবো। যদি কোনো প্রবলেম থাকে সেটা ক্রলিং ইরর। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ জেনারেট করতে হবে কোথা থেকে? neblon.org এরকম একটা সাইট ছিল না? হ্যাঁ, এরকমই তো, neblon.org। আচ্ছা, নেক্সট স্লাইডে পাবো। তো ওইটার মাধ্যমে আমরা জেনারেট করতে পারি। এরপরে কিন্তু সাবমিট কিন্তু আমাদের করতে হবে ওয়েবমাস্টার টুলসে, এবং এখানে আমরা স্ট্যাটাস দেখতে পারি। দেখাই দিই নাকি? সাইট ম্যাপ আসছে। এটা কিন্তু ওয়েবমাস্টার টুলস, মনে পড়ছে এই ইন্টারফেস? এটা মনে না পড়লে তো হবে না। হোমওয়ার্ক দিছি কিসের জন্য? একটা মাত্র সাইট ম্যাপ জেনারেট করছিলাম, করে দেখাইছিলাম না ক্লাসে। এই যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে? সাকসেস দেখাচ্ছে। এইটাই হচ্ছে ক্রলিং ইরর আছে কিনা। যদি প্রবলেম থাকতো তাহলে কি বলতো? ইরর। আর এই যে ডিসকভার ইউআরএল, আমার ওয়েবসাইটের ভিতরে যে, এটা তো একটা ব্লগারের জন্য করেছিলাম, এই যে এই ব্লগের জন্য করেছিলাম, শুধুমাত্র 10টা ইউআরএল তারা খুঁজে পেয়েছে। তো তখন তো রিপোর্ট দেয়নি, এখন রিপোর্ট দিচ্ছে। যখন প্রেজেন্ট ক্লাস দেখাচ্ছিলাম তখন তো মাত্র সাবমিট করেছি, এটা তো ক্রলিং তখন হয়নি। যখন পরে ক্রল করেছে আমার ওয়েবসাইট তখন কিন্তু এটা হয়েছে। ঠিক আছে? ব্রোকেন লিঙ্ক, যদি ভাঙাচোরা কোনো লিঙ্ক থাকতো সেটা আমাদেরকে এখানে বলে দিত যে আসলে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কি না এটার ভিতরে। দেখা যাচ্ছে সবই ঠিক আছে, এই .com এর জায়গায় আমি CO জাস্ট এমটা লিখি নাই, বা CM লিখে ফেলেছি, ওটা দিই নাই। হ্যাঁ, এরকম হয়ে যেতে পারে, তো ওটা হবে ব্রোকেন লিঙ্ক। আরও অনেক বিষয় আছে না, সেটাই বলছে যে এটার ভিতরে আরও অনেক বিষয় আছে। এই লিঙ্কের ভিতরে আমরা জানতে পারবো কতগুলো লিঙ্ক আছে। এই যে ওয়েবসাইটের পারফরমেন্স জানতে পারবো এখান থেকে, টোটাল কতগুলো ইমপ্রেশন হচ্ছে। এই যে তখন কিন্তু আমাদের এটা দেয় নাই, কি বলে, রিপোর্টটা দেয় নাই ওয়েবমাস্টার টুলস, এখন কিন্তু রিপোর্ট দিচ্ছে। এটা ক্লাসে দেখাইছিলাম না, ভুলে গেছেন সবাই? এই যে প্রিটি ব্যান্ড, আমার একটা বলে এটা blogger.com কি এখানে সাবমিট করেছিলাম, এইটারই তো রিপোর্ট এই যে চলে আসছে। এভারেজ পজিশন, এভারেজ সিটিআর, সিটিআর যেহেতু আমরা অ্যাড করি নাই বা এগুলোর কোনো রিপোর্ট এখানে দেয় নাই। কোনো ক্লিক হয়েছে কিনা সেটা বলছে, কোনো ক্লিক নেই, কারণ ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, এটাই ব্যাপার। তো এই দুই একটা যা মিল করেছে এটাকে ইমপ্রেশন হিসেবে ধরে রয়েছে, এইভাবে এখানে আমাদের গ্রাফে দেখাচ্ছে। সিটিআর হচ্ছে কস্ট থ্রট রেট, যেটা সম্ভাব্য একটা, মানে আপনি ক্লিক করলে কত ডলার আমার চার্জ হতে পারে, এভারেজ এই থ্রট রেটটা সম্ভাব্য রেট, সেটাকে বলা হয়েছে এখানে এই যে লটমোর। এরপরে যে বিষয়টা আছে কিভাবে আমরা, হাফিজ মনোযোগ দাও এদিকে, কি হয়েছে ওখানে সুমন, এদিকে খেয়াল করো। ড্যাশবোর্ডে কিভাবে ঢুকতে পারি আমরা? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আব্দুল্লাহ কি করতে হয়? ধর আমার একটা ওয়েবসাইট আছে tunerproduct.com, এটার ড্যাশবোর্ডে আমি কিভাবে ঢুকবো? WP অ্যাডমিন এখন লিখবো,
এখানে লিখবো, কি লিখবো? .com স্পেস WP হাইফেন স্পেস হবে এখানে, এখানে স্ল্যাশ হবে, স্ল্যাশ, এরপরে WP হাইফেন অ্যাডমিন, ইজি, শেষ। এখন এন্টার করলে আমাদের কি দেখাবে? অ্যাডমিন প্যানেলটা দেখাবে, যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইন হতে হবে। গল্প শেষ। এখানে আমাদের এই অ্যাডমিন প্যানেলের ভিতরে, আরে ভাই জ্বালাই মারলো এটা, এটা কি দেয়া হয়েছিল? হ্যাঁ, না এটা তোমাদের দেওয়া হয় না। হ্যাঁ, এটাতে আমরা অ্যাফিলিয়েট করব। জ্যাকপট দিয়ে খুব ঝামেলা হয়ে গেছে আজকে। তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এই স্লাইডটাতে যেটা মিন করেছে যে আমরা চাইলেই গুগল যেন আমার ওয়েবসাইটে ক্রাউলার না পাঠায়, এটা বন্ধ করে রাখতে পারবো। ঠিক আছে? এই শোন ভাই, আপনি না গতকাল ক্লাস মিস করেছিলেন, শেষের দিকে স্টার্ট করেন। এটা হচ্ছে সেটিং থেকে আমরা এই সার্চের ভিজিবিলিটি চাইলে অন করে দিতে পারবো, চাইলে অফ করে দিতে পারবো। এটা করার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। এই যে সেটিং, প্রত্যেকটা ড্যাশবোর্ডে আমরা সেটিং পাবোই, অবশ্যই থাকবে। ঠিক আছে? সেটিং থেকে যেতে হবে রিডিংয়ে। এই যে রিডিংয়ে ক্লিক করি আমরা, হ্যাঁ, এখান থেকে স্টার্ট করেন। নিচের দিকে একটু স্ক্রল করলে এই যে এটা যদি টিক চিহ্ন দেয়া থাকে তাহলে বুঝবো সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইট আর দেখাবে না। আর যদি টিক চিহ্ন উঠাই দিয়ে সেভ দেই তাহলে আমার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে দেখাবে। বুঝা গেছে ব্যাপারটা? তো আমরা যখন এসইওর কাজ করব, যখন ডিরেক্টলি ড্যাশবোর্ডের ভিতরে ইন হয়ে আছি, তখন এটা বন্ধ রাখা ভালো। কেন? এটার উত্তর হচ্ছে গুগলের ক্রাউলার কখন কিভাবে আসে এটা তো বলা যায় না। এসে যদি দেখে যে আমরা ড্যাশবোর্ডের ভিতরে বিভ্রান্তিকর অবস্থা, তাকে যদি বিরক্ত করি, তাহলে এই ক্রলিং পরবর্তীতে আসতে অনেক লেট করবে। বুঝতে পারলাম? ঠিক আছে, তো কাজ করার সময় এটা আমাদের কি করতে হবে? বন্ধ করে রাখতে হবে। ইউএসটিসিও প্লাগইন, কিছু বলতে হবে এটা নিয়ে? ঠিক আছে। পোস্ট আর্টিকেল, আব্দুল্লাহ, আর্টিকেল 300 ওয়ার্ডের আপনি একটা প্যারাতেও করতে পারবেন, 300 ওয়ার্ডের যদি হয়। হ্যাঁ, যত, হ্যাঁ, সাব হেডিং এ তো সমস্যা নেই, হেডিং সাব হেডিং এ কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপরে হচ্ছে সাইট ম্যাপ, এই nebnol.org বললাম না? হ্যাঁ, labnol.org। সাইট ম্যাপ নিয়ে কোনো ঝামেলা আছে? ওকে, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক, এটা নিয়ে তো বললাম। গুগল অ্যানালাইটিকের মাধ্যমে আমরা কি কি করতে পারি বলেন দেখি, কত কিছু করতে পারি? আপনি কত দূর বলতে পারবেন যে অ্যানালাইটিকে কি কি ফ্যাসিলিটি আছে বলেন? একটা, হ্যাঁ, তারপর ছিল সিজন, হ্যাঁ, 3টা, 4টা হলো না, 3টা হয়েছে। আর কি? হ্যাঁ, তারপর, হ্যাঁ, 6টা হয়েছে। হ্যাঁ, ডিভাইস দেখা যাবে 7টা। আর নতুন কি আছে? রাইট, বাউন্স রেট দেখা যাবে, কোন পেজে কতক্ষণ ছিল সেটা দেখা যাবে, ক্রিয়েট করছে, হ্যাঁ, ক্লিক করছে কয়টা, সব দেখা যাবে এই অ্যানালাইটিক টুলসের মাধ্যমে। তাহলে এটা ম্যাজিক টুলস না? এত সুন্দর টুলসের ব্যবহার আপনারা জানেন না। কত পার্সেন্ট কিওয়ার্ড ফোকাস করতে হয় একটা সাব হেডিং এ?
কত পার্সেন্ট আপনি একটা 300 ওয়ার্ডের প্যারা লিখলেন, ওর মধ্যে কয়বার আপনি ব্যবহার করবেন কিওয়ার্ডটা? 300 ওয়ার্ডে 300 ওয়ার্ডে 11 বার ব্যবহার করলে স্প্যাম করে দিবে তো। টোটাল ওয়ার্ডের আপনি যদি 300 হয় তাহলে এটা 3 থেকে 6 একটা ইয়া আছে। সেটা আপনি 300 ওয়ার্ডের বেশি ছিল টোটাল ইয়াটা প্যারাটা 11টা নিচে আপনি টাইটেল সহ না, টাইটেল সহ না, এটা শুধুমাত্র প্যারার কথা বলছি। এরপরে আর্টিকেল ডেভেলপ করার জন্য আমাদের যে যে বিষয় মাথায় রাখতে হবে, এগুলো তো করছি, পোস্ট করছি না আমরা, তাহলে তো এগুলো বলতে হচ্ছে না কি কি করতে হয়। হেডিংটা ভিতরে কিওয়ার্ড থাকতে হয়, সাব হেডিং দিতে হয়, এরপরে ইমেজে অল্টার টেক্সট দিতে হয়, লিঙ্ক আপ করতে হয়, ইন্টারনাল লিঙ্ক দিতে হয়, এগুলো হচ্ছে আমাদের কাজ, তাই না? এখানে স্লাইড দেখাইছিলাম যে কন্টেন্টের আইডিয়া দেওয়ার জন্য এরকম কন্টেন্ট হতে হয়, এছাড়া কিছুই নেই এটা। এরপরে বলছে ইমেজ ডেভেলপ করার জন্য যে ক্যানভা শিখছি না, ক্যানভাতে কিভাবে আমরা ইমেজকে ইউনিক করে নিতে পারি আর কি। ভিডিও এডিটিং এর কাজ কে কে পারে? ক্যামটাশিয়া দিয়ে শিখতে হবে, একটু নিজে থেকে স্কিল ডেভেলপ করতে হবে। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট করতে পারি। কোনো লেখাকে কমেন্টের ক্ষেত্রেও যদি হয় তাহলে আমরা লিঙ্ক আপ করে দিতে পারবো, তাই না? যে কোনো জায়গায়। হ্যাঁ, এই যে আচ্ছা এখন না, রেকর্ড হচ্ছে, আমি পরে দেব। স্প্যাম কি হাফিজ? হোয়াট ইজ স্প্যামিং? স্প্যাম স্প্যাম এক কথায় বিরক্তিকর যে কোনো বিষয় হচ্ছে স্প্যামিং, যেটা অডিয়েন্সদের দরকার নেই বা অনাকাঙ্ক্ষিত বিষয়, যেখানে যেটার সাথে ম্যাচিং হচ্ছে না, এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোই হচ্ছে স্প্যামিং। হোয়াট উই নিড টু ডু ইন অফ পেজ অপটিমাইজেশন, বলেন একটা একটা করে দেখি। সোহান ভাই 1 নাম্বার বলেন, এটা কি? রিলেটেড ওয়েবসাইটের সাথে কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করব। ঠিক আছে, এরপরে হাফিজ বলো ফোরাম পোস্টিং। কোশ্চিন এবং অ্যান্সার সাইট। বিশাল গেস্ট পোস্টিং একটু বলো। গেস্ট পোস্টিং হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে একটা আর কি কমেন্টের মাধ্যমে বা একটা পোস্ট করে দিয়ে আসা আর কি, আর্টিকেল সাবমিশনের মতো কোনো অপশনই থাকে ওয়েবসাইটে, ওখানে গিয়ে একটা পোস্ট করে দিয়ে আসা, যার মাধ্যমে কি আমার ওয়েবসাইটটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আর কি লিঙ্ক আপ হবে। হ্যাঁ, অর্থাৎ আমি অন্যের একটা ওয়েবসাইটে একটা পোস্ট করে আসবো, যেখানে আমার লিঙ্ক থাকবে, ডেভেলপ হবে আমার ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েব 2.0 হচ্ছে blogger.com। ডিরেক্টরি সাবমিশন কি? ডিরেক্টরি সাবমিশন কি? আলামিন ভাই বলেন ডিরেক্টরি সাবমিশন কি? হ্যাঁ, ডিরেক্টরি এটা হচ্ছে অল্টার করে নেওয়া। আমার ওয়েবসাইটে কারোর লিঙ্ক রাখলাম, তার ওয়েবসাইটে
হ্যাঁ, এরকমভাবে এক্সচেঞ্জ করে না, অল্টার করে না। আর এই সোশ্যাল মিডিয়া শেয়ার, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক আমার পেজে শেয়ার করতে পারি, আমার প্রোফাইলে শেয়ার করতে পারি, আমার গ্রুপে শেয়ার করতে পারি, এক্সেট্রা। লিঙ্কডিন অ্যাকাউন্টে, টুইটারে টুইট করতে পারি, ইনস্টাগ্রামে শেয়ার দিতে পারি। এই বিষয়টাই হচ্ছে সোশ্যাল শেয়ারিং। লিঙ্ক বিল্ডিং কি? লিঙ্ক বিল্ডিং, আলামিন ভাই বলেন, লিঙ্ক বিল্ডিং কি? একদম ইজি কোশ্চেন, এখানে তো বলাই আছে। লিঙ্ক বিল্ডিং ও যা, ব্যাকলিঙ্কও তাই। লিঙ্ক বিল্ডিংটা বলা হয়েছে কি, আপনি একটা লিঙ্ক যখনই অন্যের ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা অন্যের ওয়েবসাইটে রাখলেন, আমার একটা লিঙ্ক বৃদ্ধি হয়ে গেল না, বিল্ড আপ হলো না, এটা এইটাকেই মানে এই ভাষায় বলছে যে লিঙ্ক বিল্ডিং। আলাদা কোনো ইয়ে নেই। না না না, ব্যাকলিঙ্কও যা, লিঙ্ক বিল্ডিংয়ে তাই। ব্যাকলিঙ্ক, একটা ব্যাকলিঙ্ক আপনি বাড়ালেন, তাহলে একটা লিঙ্ক বেড়ে গেল আপনার, এটাই হচ্ছে লিঙ্ক বিল্ড আপ করুন। কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেই বিল্ড আপটাই এটা, ঠিক আছে? এখানে শেয়ারিংও বলতে পারেন, আপনি একটা শেয়ার করে দিলেন, সেটা একটা বিল্ড আপ হয়ে গেল না, এই বিষয়টা। সোশ্যাল বুক মার্কিং এর কিছু সাইট, এগুলো নিয়ে বলার কিছু নাই। সোশ্যাল বুক মার্কিং এর এক্সটেনশন মনে আছে? অ্যাট দিস টুলবার, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? সোশ্যাল বুক মার্কিং যে সাইটগুলো আছে এক ক্লিকের মাধ্যমে নিয়ে চলে আসতে পারি, তাই না? আমাদের ব্রাউজারের এখানে যদি আমরা ক্লিক করি, অ্যাট দিস টুলবারটা মেবি আমার এটাতে আর নাই, আনইনস্টল করে রাখছি। ইনস্টল করা থাকলে কি হয়, যদি ক্লিক করি তাহলে যতগুলো সোশ্যাল বুক মার্কিং এর সাইট আমার অ্যাকাউন্ট আছে সব, হ্যাঁ, আলাদাভাবে খুঁজতে হবে না, একটা করে ক্লিক করবো, এটাতে যে বুকমার্ক হয়ে যাবে, শেষ। এটা খুবই ভালো একটা এক্সটেনশন, সেটা বুকমার্কিং এর জন্য। কিভাবে প্রুফ দিতে পারি সোশ্যাল বুকমার্কিং এর জন্য, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। মনে আছে কি কি দিতে হবে? ওয়ার্ক প্রুফ, হাউ টু মেক ওয়ার্ক প্রুফ। এই যে সোশ্যাল বুক মার্কিং এ আমি অ্যাকাউন্ট করলাম, এই অ্যাকাউন্ট, হ্যাঁ, ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্লায়েন্টকে দিয়ে দেবো, যেন ও লগ ইন করে দেখতে পারে যে কোন কোন ওয়েবসাইটকে আমি এখানে বুকমার্ক করছি। যে লিঙ্কটা সাবমিট করবো সেই লিঙ্কটা দিয়ে দিব। যে ওয়েবসাইটে বুকমার্কিং করলাম সেই ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত, পেজ র্যাঙ্ক কত, এই বিষয়গুলো ফাইন্ড করে তাকে ওয়ার্ক প্রুফ দিয়ে দেবো, তাহলে ক্লায়েন্ট খুশি হবে। কমেন্ট ব্যাকলিঙ্ক, ব্লক কমেন্ট, বিষয়টা একই। তো ব্লক কমেন্ট করতে হলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 100+ ওয়ার্ড হতে হবে, যেন ওই যে পোস্টটাতে আমি ব্লক কমেন্টটা করছি সেই পোস্টটা বোঝার পরে আমি একটা কমেন্ট করছি, লেখাটা যেন একটু বড় হয়, সেই বিষয়টা বলা হয়েছে। এটা যেন স্প্যাম না করি আমরা। এখন বিরক্তিকর কোনো কথা লিখলাম ওইখানে, যেটা ওই পোস্টের সাথে কোনো মিল নেই, তাতে এটাকে স্প্যাম আকারে ধরা হবে, ঠিক আছে? এই যে সে কথা বলা হয়েছে যে গুড শেয়ার হতে হবে, নিশ শেয়ার, পোস্ট রিলেটেড কমেন্ট হতে হবে। কমেন্ট ব্যাকলিঙ্কের জন্য রিপোর্ট সেমভাবে আপনারা দিয়ে দিতে পারেন। ইউআরএল দিয়ে দিলেন, কোন কিওয়ার্ডটাকে আপনি কমেন্ট করেছেন বা অ্যাঙ্কর টেক্সট করেছেন সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক, রিমার্ক করে দিয়ে দিন। কমেন্ট, হ্যাঁ, বুঝি না, আরেকবার বলো। কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ডটা আপনি কমেন্ট করবেন, পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক, রিমার্ক দিবেন, ইউআরএলটা দিবেন যেখানে কমেন্ট করেছেন সেইটা। এই তো এতটুকুই। ডু ফলো কি? শোন ভাই বলেন, ডু ফলো কি? দুফল হচ্ছে বৈধ আর লোফল হচ্ছে অবৈধ। মানে বৈধ সম্পর্ক আর অবৈধ সম্পর্ক। হ্যাঁ, ডু ফলো
আমাদের সার্চ ইঞ্জিনকে বলে দেয় যে আমার এই ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক আছে। আর নো ফলো বলে যে ঠিক আছে লিংক আছে কিন্তু আসলে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাকলিংকের ডু ফলো নো ফলো বোঝাটা কিন্তু জরুরি। অফ পেজ অপটিমাইজেশনে এই ডু ফলো নো ফলোর উপরে সব কিছু ডিপেন্ড করে। আপনি একটা ব্যাকলিংক করলেন, অনেক ভালো ব্যাকলিংক, কিন্তু সেটা নো ফলো, লাভ নাই, কোনো র্যাঙ্ক আসবে না, যেটার কারণে আপনার ওয়েবসাইটের কোনো পরিবর্তন ঘটবে না যদি সেটা নো ফলো হয়। যে ডু ফলো নো ফলো চেনার জন্য একটা কোড ছিল, না এক্সটেনশন না, এটা হচ্ছে কোডিং এর মাধ্যমে কিভাবে চিনতে পারি সেটা ছিল। ওই যে রাইট বারে ক্লিক করে এটা ডু ফলো না নো ফলো এরকম ভাবে কোডিং চেনা যায়। এটা হচ্ছে এক্সটেনশন ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার, তাই না? ইনস্টল করা আছে না সবার? এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারি আব্দুল্লাহ? এই ওয়েবসাইট whatismyip.com, এটাতে এন্টার করলে আমি কি সুবিধা পাবো? এটার কাজ কি হাফিজ বলো? হ্যাঁ, সকল আইপি, যে কোনো আইপি অ্যাড্রেসই আমি চেক করতে পারবো যে এটার বর্তমান লোকেশন কোথায়। ঠিক আছে, বা আমি আমার নিজের আইপিটাও বের করতে পারবো। আমার আইপি আমি জানি না। আইপি কি? আইপি একটা হচ্ছে সংখ্যা, তাই না? সংখ্যার মাধ্যমে আমার ডিভাইসকে রিপ্রেজেন্ট করো। এই যে এখানে বলাই হয়েছে নিউমেরিক সংখ্যা, এটা একটা নিউমেরিক সংখ্যা বা লেভেল, যেটা প্রায় প্রতিটি নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত ইলেকট্রিক ডিভাইস, যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদির সাথে সংযুক্ত থাকে। এর ফলে যে কোনো ডিভাইসকে সহজে চেনা যায়। ঠিক আছে, গেস্ট পোস্টিং তো বললো বিশাল, তাই না? এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো তেমন কোনো কিছু না হার্ড যে আপনাদের একদম কোডিং করতে হচ্ছে বা এরকম কোনো কাজ না, শুধুমাত্র প্র্যাকটিসের খেলা। যত বেশি প্র্যাকটিস করবেন এক্সপিরিয়েন্স বাড়বে। ঠিক আছে, অফ পেজ অপটিমাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গেস্ট পোস্টিং। এখানে বলছে ইটস এ বেস্ট প্র্যাকটিস টু ব্র্যান্ড ইয়োরসেলফ। আমার নিজেকে ব্র্যান্ড করতে হলে, আমি নিজেকে যত বড় আকার দিতে চাই যে আমি নিজেই একটা ব্র্যান্ড, এই পরিচয় দিতে হলে গেস্ট পোস্টিং করতে হবে। সোশ্যাল বুকমার্কিং এর চাইতেও এটা পাওয়ারফুল। বা কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর কিভাবে রিপোর্ট দিতে পারি সেটা হচ্ছে যে কিওয়ার্ডটাকে আমি লিংক আপ করে দেব সেই কিওয়ার্ডটা দিতে হবে, এবং যেখানে গেস্ট পোস্টিং করলাম সেই গেস্ট পোস্টের ইউআরএল দিতে হবে, এবং আমি যে ওয়েবসাইটে করেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক প্লাস ওই ওয়েবসাইটের ভিতরে আমার যে গেস্ট পোস্ট সেই গেস্ট পোস্টের লিঙ্ক। ফোরাম পোস্টিং, কোশ্চেন এবং অ্যান্সার, এটা দিয়ে বলার কিছু নাই। ডিরেক্টরি সাবমিশন, এটা হচ্ছে ওয়াল্টার করা। ডিরেক্টরি সাবমিশন আরেকভাবে করা যায়, সেটা কি? ওয়াল্টার না করে কিভাবে করা যায়? হ্যাঁ, তাকে টাকা প্রদান করব, সে আমার লিঙ্কটা তার ওয়েবসাইটে হোল্ড করে রেখে দেবে। এটা ইয়ারলি হতে পারে, কন্ট্যাক্ট হবে মান্থলি, বা যে কন্ট্যাক্ট তার সাথে হবে। ঠিক আছে, গেস্ট পোস্টিং এবং আর্টিকেল সাবমিশন বিষয়গুলো একই। ঠিক আছে, এটা প্রিভিউ ক্লাস। এরপরেও যদি কোনো স্লাইড নিয়ে কোশ্চেন থাকে, আব্দুল্লাহ কি কোশ্চেন আছে? তুহিন ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি তো। কি কোশ্চেন আছে বলেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। কোশ্চেন বলেন, কি কোশ্চেন আছে? এখন তো কোনো কোশ্চেন মনে করছি না, যখন কাজ করতে যাবো তখন আর বাড়াবে। তাহলে ওয়েবসাইট তো দিয়েই দিয়েছি, কাজ স্টার্ট করে দেন। হ্যাঁ কালকে থেকে ফুল দমে প্র্যাকটিস স্টার্ট করেন। যখন যে এসকিউএল কাজটা প্র্যাকটিসের উপর না রাখলে মনে করেন যে এই বিষয়গুলো অনেক, যেহেতু অনেক লং একটা প্রসেস, মাথায় থাকবে না। হ্যাঁ, এসইওর কাজ ব্যক্তিগতভাবে করা খুবই মুশকিল। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় কাজ করতে, তাহলে নেক্সট ক্লাসে দেখবো।